হ্যালো বন্ধুরা, আজকে যে টপিক সেটা হলো মেনস্ট্রুয়াল সাইকেল, মাসিক চক্র। তো মেয়েদের ক্ষেত্রে যে মাসিক চক্রটা হয়, এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু তাদের ডিম্বাণু তৈরি হয়। তাদের জ্বরের মধ্যে যে পরিবর্তনটা আসে প্রতি 28 থেকে 29 দিন অন্তর অন্তর, সেটাই কিন্তু মাসিক চক্র। তো এটা কিভাবে সম্পূর্ণ হয়, তো শুরু করা যাক। দ্য রিপ্রোডাক্টিভ সাইকেল ইন দ্য ফিমেল প্রাইমেটস, মানকিজ, অ্যাপস অ্যান্ড হিউম্যান বিংস ইজ কল্ড মেনস্ট্রুয়াল সাইকেল। তো প্রাইমেট গোত্রের যে সমস্ত মহিলা আছে তাদের ক্ষেত্রে প্রতি যে রিপ্রোডাক্টিভ সাইকেল হয়, রিপ্রোডাক্টিভ চক্র জ্বরের মধ্যে সম্পূর্ণ হয়ে থাকে, সেটা হলো মেনস্ট্রুয়াল সাইকেল, জননগত চক্র। তো কাদের মধ্যে হয়ে থাকে? সমস্ত প্রাইমেট এবং তাদের মহিলা প্রাইমেটের ক্ষেত্রে, যেমন মাঙ্কি হতে পারে, বাদর, এপস, গরিলা, হিউম্যান বিংস, এদের ক্ষেত্রে হয়ে থাকে। দ্য ফার্স্ট মেনস্ট্রুয়েশন বিগিনস অ্যাট পিউবার্টি ইন অ্যান্ড ইজ কল্ড মেনার্কি। প্রথম যে মেন্স যে সেটা হয়ে থাকে পিউবার্টি অবস্থায়, এবং এটা হচ্ছে মেনার্কি বলে, যে মেয়েদের ক্ষেত্রে যে পিউবার্টি দশা, সেখানে থেকে কিন্তু মেনস্ট্রুয়েশনটা স্টার্ট হয়। যখন সে পিউবার্টি দশাতে শুরু করে পা দেয়, তখন থেকেই শুরু হয়, মোটামুটি 10 থেকে 11 বছর বয়সে। এবং প্রথম যে মেন্স হয় সেটাকে বলা হয় মেনার্কি। ইন হিউম্যান ফিমেলস মেনস্ট্রুয়েশন ইজ রিপিটেড অ্যাট অ্যান এভারেজ ইন্টারভ্যাল অফ অ্যাবাউট 28 or 29 days, and the cycles of event starting from one's menstruation till the next one is called the menstrual cycle. যে মানুষের ক্ষেত্রে যে মহিলা আছে তাদের ক্ষেত্রে যে মেনস্ট্রুয়েশনটা হয় সেটা কিন্তু প্রতি 28 থেকে 29 দিন অন্তর অন্তর রিপিট করে। যে একটা সাইকেল সম্পূর্ণ হতে 28 থেকে 29 দিন সময় লাগে, তারপরে আবার নেক্সট সাইকেল শুরু হয়ে যায়। অ্যান্ড দ্য সাইকেল ইভেন্টস স্টার্টিং ফ্রম অন মেনস্ট্রুয়েশন টিল দ্য নেক্সট ওয়ান ইজ কল্ড মেনস্ট্রুয়াল সাইকেল। এবং একটা সাইকেল থেকে পরবর্তী সাইকেল পর্যন্ত যে সময়কালটা, এর মধ্যে যে সমস্ত পরিবর্তনগুলো সম্পূর্ণ হয়ে থাকে তাকে বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র। ওয়ান ওভাম ইজ রিলিজড ডিউরিং দ্য মিডল অফ ইচ মেনস্ট্রুয়াল সাইকেল। প্রত্যেকটা মাসিক চক্রের মধ্যবর্তী যে দিন 14তম দিনে ওভামটা রিলিজ হয় ওভারি থেকে, এবং এটাকে বলা হয় ওভিলেশন। দ্য মেজর ইভেন্টস অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেলস আর শোন ইন ফিগার 39। তো 39-এ যে কী কী দশা সেটা দেওয়া আছে। তো 4টি দশার মাধ্যমে এটা সম্পূর্ণ হয়ে থাকে। এই যে এখানে দেওয়া আছে যে প্রথম দশা হচ্ছে মেনস্ট্রুয়েশন, 1 থেকে নিয়ে 5 দিনের মধ্যে। সেকেন্ড দশা হচ্ছে ফলিকুলার ফেজ বা প্রোলিফেরেটেড ফেজ। থার্ড দশা হচ্ছে লিউটিয়াল ফেজ বা সিক্রেটারি ফেজ। আর তারপরেই পরবর্তী দশা চালু হয়ে যায়। তো এর মধ্যে আরেকটা, এই যে এখানে এখানে ওভুলেটরি ফেজ থাকে, সেই সময় ওভুলেশনটা হয়ে থাকে। তো এই 4টি দশার মাধ্যমে হয়ে থাকে, এখানে ওটা দেওয়া নেই। তো এর মধ্যে আরেকটা ওভুলেটরি ফেজ হয়ে থাকে। তো এবার একে একে দেখা যাবে যে কোন ফেজে কী কী কাজ হয়ে থাকে। দ্য সাইকেল starts with the menstrual phase when menstrual flow occurs and it lasts for 3 to 5 days. তো এই যে চক্রটা, সেটা যে প্রথম দশা সেটা হলো মেনস্ট্রুয়াল ফেজ, এবং এই সময় মেনস্ট্রুয়াল ফ্লোটা হয়ে থাকে। যে মাসিক চক্র, যে মাসিক যেটা আছে সেটা বাইরে নির্গত হয়, এবং এটা 3 থেকে 5 দিন স্থায়ী থাকে। মেনস্ট্রুয়াল ফেজে তাহলে কী হয়, যে মাসিক যেগুলো আছে, যার মধ্যে রক্ত, তারপর এন্ডোমেট্রিয়ামের বিভিন্ন রকমের পার্ট, মাংসল অংশ, তারপর গ্ল্যান্ড বা গ্ল্যান্ডুলার পার্ট, ব্লাড ইত্যাদি, হরমোনস ইত্যাদি যে হয়, এগুলো যে সার্ভিক্স থেকে ভ্যাজানা দিয়ে বাইরে বেরিয়ে যায়, এটা হলো মেনস্ট্রুয়াল ফ্লো। সেই মেনস্ট্রুয়াল ফ্লোটা হয়ে থাকে, এবং এটা 3 থেকে 5 দিন স্থায়ী হয়। The menstrual flow results due to breakdown of endometrium lining of the uterus and its blood vessels, which forms liquid that comes out through vagina. তো মেনস্ট্রুয়াল ফ্লোটা কী কী নিয়ে গঠিত? যে মেন্সের মধ্যে দিয়ে যেগুলো বেরিয়ে যায় সেগুলো কী কী? যে ব্রেকডাউন অফ এন্ডোমেট্রিয়াম লাইনিং অফ দ্য ইউটেরাস। তো ইউটেরাস বা জ্বরের মধ্যবর্তী যে সবচেয়ে ভেতরের দিকে আবরণী, সেটা হলো কি এন্ডোমেট্রিয়াম। এবং এটাকে এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে গ্ল্যান্ড থাকে ওর মধ্যে। তো সেই এন্ডোমেট্রিয়ামটা কি খসে খসে পড়ে যায়, তার মধ্যে যে এন্ডোমেট্রিয়াম আছে সেগুলো ভেঙে ভেঙে পড়ে যায়। তো সেগুলো থাকে অ্যান্ড ইটস ব্লাড ভেসেল, এবং এন্ডোমেট্রিয়ামের মধ্যে ব্লাড ভেসেলও আছে, রক্তবাহ আছে। সো সেই রক্তবাহগুলো ভেঙে যায়, হুইচ ফর্মস লিকুইড। এবং এগুলো, এই যে রক্তবাহ, তারপর এন্ডোমেট্রিয়ামের অংশ, ব্লাড, এগুলো সব মিলে একটা তরল
তৈরি করে, একটা তরল অংশ তৈরি করে, দ্যাট কামস আউট থ্রু ভ্যাজাইনা, যেটা ভ্যাজাইনার মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যায়। সেটা জরায়ু থেকে সার্ভিক্স দিয়ে ভ্যাজাইনার মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যায়। তাহলে মেনস্ট্রুয়াল ফেজে কি 3 থেকে 5 দিন স্থায়ী হয়। কী কী থাকে? জরায়ুর মধ্যবর্তী স্থানে যে এন্ডোমেট্রিয়াম থাকে সেই এন্ডোমেট্রিয়ামের পার্ট থাকে, আর তার সাথে সাথে কিছু ব্লাড ভেসেল থাকে যেটা এন্ডোমেট্রিয়ামের মধ্যে অবস্থিত, এবং সেটা কি লিকুইড আকারে বাইরে বেরিয়ে যায়। মেনস্ট্রুয়েশন অনলি ওয়াকার্স ইফ দ্য রিলিজড ওভাম ইজ নট ফার্টিলাইজড, যে ওভামটা নির্গত হয় 14তম দিনে লিউটিয়াল ফেজে, সেই ওভামটা যদি ফার্টিলাইজড না হয়, অর্থাৎ কোনো স্পার্ম যদি তার সঙ্গে মেট না করে, বা এই যে সেটা যদি না হয়, যে ওভামটা যেটা নির্গত হলো সেটা যদি কোনো স্পার্মের সঙ্গে মেট না করে, যদি কোনো রকমের কয়টাস না হয়, তবেই কিন্তু মেনস্ট্রুয়েশন হবে। ল্যাক অফ মেনস্ট্রুয়েশন মে বি ইন্ডিকেটিভ অফ প্রেগনেন্সি, যদি কোনো কারণে কারো মেন্স না হয় তাহলে ভাবতে হবে সে প্রেগনেন্ট। কারণ প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন হয় না, কারণ প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে কী হয়, যে ওভামটা নির্গত হয় সেই ওভামটা কি স্পার্মের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং সেখান থেকে কি জাইগোট তৈরি করে এবং একটা অন্য দশাতে চলে যায়, অন্য একটা পদ্ধতিতে চলে যায়। তো তখন যদি হয়ে যায় তো সেক্ষেত্রে মেন্স হয় না। মেন্স হচ্ছে তার মানে সে প্রেগনেন্ট না, আর প্রেগনেন্ট হলে তার মেন্স হবে না। However, it may also be caused due to some other underlying causes like stress, poor health, etc. তো সাধারণ ব্যাপার হচ্ছে এটা, যে যদি প্রেগনেন্ট হয় তাহলে সেক্ষেত্রে মেন্স হবে না, কিন্তু কিছু কিছু মহিলার ক্ষেত্রে কিছু বিশেষ কারণ, কারণ অতিরিক্ত চাপ, তারপর শরীরের অবস্থা খুব খারাপ, এই কারণের জন্য তাদের মেন্স বন্ধ হয়ে যেতে পারে। তো এটা একটা অন্যরকম ব্যাপার, যেটা রোগের কারণে হচ্ছে, যে প্রচণ্ড চাপ কিংবা শরীরের অবস্থা খুব খারাপ, এর জন্য মেন্স হচ্ছে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্রেগনেন্সি যদি হয় তো প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে মেন্স হয় না। দ্য মেনস্ট্রুয়াল ফেজ ইজ ফলোড বাই দ্য ফলিকুলার ফেজ। তো মেনস্ট্রুয়াল ফেজের পরবর্তী যে ফেজ সেটা হলো কি ফলিকুলার ফেজ। সেই ফলিকুলার ফেজে কী হয়, এই যে প্রলিফারেটিভ ফেজ বা ফলিকুলার ফেজ। ডিউরিং দিস ফেজ দ্য প্রাইমারি ফলিকলস ইন দ্য ওভারি গ্রো টু বিকাম এ ফুললি ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল। তো ফলিকুলার ফেজে কী হয়, যে এই যে প্রাইমারি ফলিকুল আমরা দেখেছিলাম এর আগের ভিডিওতে, যে প্রাইমারি উসাইডের চারদিকে গ্র্যানুলোসা সেল নিয়ে প্রাইমারি ফলিকল তৈরি হয়েছিল। তো সেই প্রাইমারি ফলিকল থেকে কী হয়, যে একটা পরিণত গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়। একটা পরিণত গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়। তো এই যে প্রাইমারি ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকল এই যে তৈরি হওয়া, সেটা কিন্তু ফলিকুলার ফেজে হয়ে থাকে। অ্যান্ড সিমুলটেনিয়াসলি দ্য এন্ডোমেট্রিয়াম অফ ইউটেরাস রিজেনারেটস থ্রু প্রলিফারেশন। এবং তার সাথে সাথে কী হয়, যে এন্ডোমেট্রিয়াম যেটা খসে পড়েছিল, যেটা ধ্বংস হয়ে গেছিলো, সেটা কিন্তু আবার তৈরি হতে থাকে। যে এন্ডোমেট্রিয়ামটা ছিল জ্বরের মধ্যবর্তী অংশ গ্ল্যান্ডুলার, সেটা তো খসে গেছিলো, ব্লাড ভেসেলগুলো ধ্বংস হয়ে গেছিলো এবং সেটা মেন্স দিয়ে বাইরে বেরিয়ে গেছিলো। তো সেটা তো আবার দরকার, তো সেজন্য সেটা আবার তৈরি হতে থাকে, রিজেনারেট করে, অর্থাৎ ধ্বংস হয়ে গেছিলো সেটা আবার তৈরি হতে থাকে প্রলিফারেট করার মাধ্যমে। These changes in the ovary and the uterus are induced by changes in the levels of pituitary and ovarian hormones. তো এই যে ফলিকুলার ফেজে প্রাইমারি ফলিকল থেকে টার্সারি গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে, তবে এন্ডোমেট্রিয়ামটা আবার নতুনভাবে তৈরি হচ্ছে, তার মধ্যে যে ব্লাড ভেসেলস সেগুলো তৈরি হচ্ছে, এগুলো কী কারণে হয়ে থাকে, যেগুলো পিটুটারি এবং ওভারিয়ান হরমোনের কারণে হয়ে থাকে। যে পিটুটারি থেকে জিএনআরএইচ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, সেখান থেকে এলএইচ লিউটিনাইজিং হরমোন, ফলিকুলোস্টিমুলেটিং হরমোন, তারপর ওভারি থেকে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এই সমস্ত হরমোনগুলো কি বৃদ্ধি পায়, এবং এর জন্যই এই ফলিকুলার ফেজে এই হরমোন বৃদ্ধি পাওয়ার কারণেই সেই প্রাইমারি ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে, এন্ডোমেট্রিয়াম আবার নতুনভাবে তৈরি হচ্ছে। তো এই যে ফলিকুলার ফেজ এখানে ছবিতে দেওয়া আছে, ফলিকুলার ফেজ বা প্রলিফেরেটিভ ফেজ। তো এই যে এন্ডোমেট্রিয়াম বা মেন্স সেটা বাইরে বেরিয়ে গেছিলো মেনস্ট্রুয়াল ফেজে 3 থেকে 5 দিনের মধ্যে। তারপরে এই যে প্রলিফেরেটিভ ফেজ তারপর কী হয়, যে এই যে এন্ডোমেট্রিয়াম সেটা আবার নতুনভাবে তৈরি হতে থাকে। এবং এই সময় এই যে প্রাইমারি ফলিকল থেকে আবার কি তৈরি হচ্ছে, গ্রাফিয়ান ফলিকল, ফুললি ম্যাচিওর ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে। তারপরে হরমোনে যে ইস্ট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, প্রোজেস্টেরনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো এগুলো ফলিকুলার ফেজে হয়ে থাকে এবং এগুলো কত থেকে 5 থেকে 13তম দিন পর্যন্ত স্থায়ী হয়। তো এটাও দেখা গেল। দ্য সিক্রেশন অফ gonadotropins LH, FSH increases gradually during the follicular phase. তো যেটা বললাম আগে সেটাই, যে ওভারিয়ান হরমোন তারপর পিটুইটারি হরমোন বৃদ্ধি পায়।
তো সেই গোনাডোট্রপিন, এলএইচ লিউটিনাইজিং হরমোন, এফএসএইচ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এই সমস্ত হরমোনগুলো কি আস্তে আস্তে ফলিকুলার প্যাচে বৃদ্ধি পেতে থাকে এবং সেটা ছবিতেও দেওয়া আছে। অ্যান্ড স্টিমুলেটস ফলিকুলার ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সিক্রেশন অফ ইস্ট্রোজেন বাই দ্য গ্রোইং ফলিকলস। এবং এর ফলে স্টিমুলেট উদ্দীপিত করে ফলিকুলার ডেভেলপমেন্টকে, যে প্রাইমারি ফলিকল থেকে যে গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে, প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল, তারপর টার্সারি ফলিকল, তারপর গ্রাফিয়ান ফলিকল। তো এই যে ফলিকুলার যে ডেভেলপমেন্ট সেটাকে উদ্দীপিত করে, অ্যাজ ওয়েল অ্যাজ সিক্রেশন অফ ইস্ট্রোজেন বাই দ্য গ্রোইন ফলিকল। এবং এই যে ফলিকলসগুলো হয়, এই গ্রোইন ফলিকল থেকে কি ইস্ট্রোজেন তৈরি হয়। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে যে ফলিকলস আছে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি, গ্রাফিয়ান, এই সমস্ত ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়। তো সেই হরমোন ক্ষরণ করতেও সাহায্য করে। তাহলে গোনাডোট্রপিনসের কাজ কি, যে প্রাইমারি ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকলে যে ফলিকুলার ডেভেলপমেন্ট সেটাতে সাহায্য করছে, আর 2 নম্বর হচ্ছে এই ফলিকল থেকে ইস্ট্রোজেন ক্ষরণ করতে সাহায্য করছে। বোথ LH and FSH attain a peak level in the middle of cycle about 14 days. LH লিউটিনাইজিং হরমোন, FSH ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এই দুটোই কি 14তম দিনে, মেনস্ট্রুয়াল সাইকেলের যে 14তম দিন, সেখানে পিক লেভেল সর্বোচ্চ লেভেলে পৌঁছে যায়, সবচেয়ে ম্যাক্সিমাম, এদের ক্ষরণটা সবচেয়ে ম্যাক্সিমাম হয়ে যায়। Rapid secretion of LH leading to its maximum level during the mid-cycle called LH surge induced rupture of Graafian follicle and thereby the release of ovum ovulation. এভাবে বৃদ্ধি পেতে 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 14তম দিনে এই যে LH হরমোন আছে সেটা বারবার ক্ষরণ হতে 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 2000 এই যে 14তম যে দিন, সেই 14তম দিনে সর্বোচ্চ লেভেলে পৌঁছে যায়, ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে যায়। এবং একে বলা হয় কি LH সার্জ, LH সার্জ। এবং এই LH সার্জের জন্য কী হয়, যে গ্রাফিয়ান ফলিকল সেটা রাপচার বা ফেটে যায়, অ্যান্ড দেয়ার এবং ওভাম যেটা সেটা বাইরে বেরিয়ে যায়, এবং একে বলা হয় ওভিলিউশন। তো LH এর পরিমাণটা বৃদ্ধি পেতে 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 14তম দিনে এটা সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যায়, এবং একে LH সার্জ বলে। এবং এর ফলে কি, যে গ্রাফিয়ান ফলিকল সেটা রাপচার বা ফেটে যায়, এবং সেখান থেকে ওভামটা বাইরে বেরিয়ে যায়, এবং একে বলা হয় ওভিউলেশন। এবং এই ওভিউলেশন, গ্রাফিয়ান ফলিকল থেকে যে ওভাম বেরিয়ে যায় তাকে ওভিউলেশন বলে। তো সেটা কার কারণে হচ্ছে, এই LH এর জন্য হচ্ছে। কততম দিনে হচ্ছে, 14তম দিনে। দ্য ওভুলেশন বা ওভুলেটরি ফেজ ইজ ফলোড বাই দ্য লিউটিয়াল ফেজ। তো এর পরবর্তী ধাপ হচ্ছে লিউটিয়াল ফেজ। তো এই ফেজটা দেখে নিই ছবি। তো এই ছবিতে দেখা যাচ্ছে কি হচ্ছে, যে LH যেটা আছে সেটা সর্বোচ্চ পিকে পৌঁছে গেছে, LH সার্জ। এই যে ওভুলেশন হচ্ছে, ওভারিটা বাইরে, ওভামটা বাইরে বেরিয়ে গেল, ইস্ট্রোজেনের পরিমাণটা অত্যন্ত বেশি হয়ে গেছে, 14তম দিনে হচ্ছে। The ovulation বা ovulatory phase is followed by the luteal phase, during which the remaining parts of the Graafian follicle transforms as the corpus luteum. তো ওভুলেশন হয়ে গেল, ওভামটা বাইরে বেরিয়ে গেল, তারপরে যেটা পড়ে থাকছে গ্রাফিয়ান ফলিকল থেকে ওভামটা বেরিয়ে যাওয়ার পর যেটা পড়ে থাকে তাকে বলা হয় কর্পাস লিউটিয়াম। তো এই যে লিউটিয়াল ফেজ, সেই কর্পাস লিউটিয়াম থেকে লিউটিয়ালটা এসছে, তো সেই কর্পাস লিউটিয়াম ফেজে কর্পাস লিউটিয়াম তৈরি হয়। তো কর্পাস লিউটিয়ামটা কী সেটা দেখলাম, যে গ্রাফিয়ান ফলিকল থেকে ওভামটা বেরিয়ে যাওয়ার পর যেটা পড়ে থাকে সেটা হলো কর্পাস লিউটিয়াম। দ্য কর্পাস লিউটিয়াম সিক্রেটস লার্জ অ্যামাউন্ট অফ প্রোজেস্টেরন হুইচ ইজ এসেন্সিয়াল ফর মেনটেন্যান্স অফ দ্য এন্ডোমেট্রিয়াম। কর্পাস লিউটিয়াম কী ক্ষরণ করে, প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে, যেটা এন্ডোমেট্রিয়াম মেনটেন করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এন্ডোমেট্রিয়াম যে জ্বরের মধ্যবর্তী যে প্রাচীর থাকে এন্ডোমেট্রিয়াম, সেটাকে মেনটেন করা, সেটাকে গঠন করা, তারপর তার মধ্যে পরিবর্তন নিয়ে আসা, বাচ্চা তৈরি হলে তার মধ্যে আবার সেখান থেকে প্লাসেন্টা তৈরি করা, এই সমস্ত কাজে এই যে প্রোজেস্টেরন হরমোন সেটা সাহায্য করে। প্রোজেস্টেরন হরমোনটা সম্পূর্ণরূপে যে প্লাসেন্টার কাজ, যে কোনো একটা বাচ্চা মায়ের গর্ভে যখন থাকে তো তার মধ্যে যে সমস্ত পরিবর্তনগুলো হয় তার জন্য দায়ী। এবং এই প্রোজেস্টেরন হরমোনটা ক্ষরণ করছে কি কর্পাস লিউটিয়াম। যেমন ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়, আর কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়। প্রোজেস্টেরন হরমোনের কাজ হচ্ছে মেনটেন্স অফ দ্য এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামের যে কার্যকারিতা সেটা নিয়ন্ত্রণ করা। Such an endometrium is necessary for implantation of the fertilized ovum and other events of pregnancy. তো যেটা বললাম সেটা যে এন্ডোমেট্রিয়াম, যেটা এরকম যে এন্ডোমেট্রিয়ামটা তৈরি হবে সেটা কি, যে ইমপ্লান্টেশন অফ দ্য ফার্টিলাইজড ওভাম, যদি ওভামটা ডিম্বাণুটা শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে যায় এবং সেখান থেকে জাইগোট তৈরি হয়, তো সেই জাইগোট থেকে আস্তে আস্তে ফিটাস তৈরি হবে, বাচ্চা তৈরি হবে। তো সেই বাচ্চাটা প্লাসেন্টার মধ্যে তাকে রাখা, তার মধ্যে অক্সিজেন সরবরাহ করা, নিউট্রিয়েন্টস সরবরাহ করা, তারপর সমস্ত যে কাজকর্ম সেগুলো কিন্তু এই এন্ডোমেট্রিয়ামকে তার জন্য উপযোগী করে তোলে, কে, এই প্রোজেস্টেরন।
এবং এই যে ধাপগুলো তাকে ইমপ্ল্যান্টেশন বলা হয়, যেটা নেক্সট ভিডিওতে আসবে। এবং অন্যান্য ধাপ, তাছাড়া প্রেগনেন্সির আর অন্য যে ধাপগুলো আছে সেগুলো কিন্তু এখানে হয়ে থাকে, এবং এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে প্রোজেস্টেরন হরমোন। ডিউরিং প্রেগনেন্সি অল ইভেন্টস অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল স্টপ অ্যান্ড দের ইজ নো মেনস্ট্রুয়েশন। প্রেগনেন্সি চালু হয়ে গেলে মেনস্ট্রুয়ালের কোনো সাইকেল আর হয় না, সমস্ত সাইকেল স্টপ হয়ে যায়। সে মেনস্ট্রুয়েশন হোক, লিউটিয়াল ফেজ হোক, প্রলিফারেটিভ ফেজ হোক, সমস্ত ফেজ স্টপ হয়ে যায়, তার মধ্যে কোনো মেনস্ট্রুয়েশন হয় না। ইন দ্য অ্যাবসেন্স অফ ফার্টিলাইজেশন দ্য কর্পাস লিউটিয়াম ডিজেনারেটস। যদি ফার্টিলাইজেশন হয়ে থাকে তাহলে কর্পাস লিউটিয়াম থেকে পরবর্তীকালে অন্যান্য ধাপগুলো স্টার্ট হবে, কিন্তু যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে যে কর্পাস লিউটিয়াম আছে সেটা কিন্তু ডিজেনারেট করবে বা ধ্বংস হয়ে যাবে, কর্পাস লিউটিয়াম ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। দিস কজ ডিসইন্টিগ্রেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম লিডিং টু মেনস্ট্রুয়েশন। এবং এই কর্পাস লিউটিয়াম যখন ধ্বংস হয়ে যাবে তখন সেগুলো কি এন্ডোমেট্রিয়ামের বিভিন্ন পার্ট, তারপর এই কর্পাস লিউটিয়াম সেগুলো কি মেন্স আকারে বাইরে বেরিয়ে যাবে। তাহলে মেনস্ট্রুয়েশন প্রক্রিয়ার মাধ্যমে কি এগুলো সমস্ত কিছু মেন্স আকারে বাইরে বেরিয়ে যাচ্ছে। কর্পাস লিউটিয়াম যদি ফার্টিলাইজেশন না হয় তো কর্পাস লিউটিয়ামটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, এন্ডোমেট্রিয়াম যেটা আছে সেটাও খসে পড়ছে, ব্লাড ভেসেল যেগুলো আছে সেগুলো খসে পড়ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এগুলো মেন্স আকারে বাইরে বেরিয়ে যাবে। এবং মেকিং এ নিউ সাইকেল, এবং একটা নতুন যে আবার মেনস্ট্রুয়েশন ধাপটা চালু হয়ে যাবে, যে লিউটিয়াল ফেজের পরে আবার এগুলো সব ধ্বংস হয়ে গেছে, মেনস্ট্রুয়াল ফেজে আবার এগুলো মেন্স আকারে বাইরে বেরিয়ে যাবে। ইন হিউম্যান বিংস মেনস্ট্রুয়াল সাইকেল সিজেস অ্যারাউন্ড In human beings, menstrual cycle ceases around 50 years of age, that is termed as menopause. যে মানুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে যে মেনস্ট্রুয়াল সাইকেল আছে সেটা 50 বছর বয়সে বন্ধ হয়ে যায়, এবং এই যে এটাকে বলা হয় মেনোপজ। প্রথম যে স্টার্ট হয়েছিল তাকে বলা হয় মেনার্কি, আর 50 বছর বয়সে স্টপ হয়ে যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে, এবং এটাকে বলা হয় মেনোপজ। পজ মানে থেমে যাওয়া, তো এই জন্য মেনোপজ, থেমে যাচ্ছে। Cyclic menstruation is an indicator of normal reproductive phase and extends between menarche and menopause. যে মেনস্ট্রুয়েশন হওয়াটা এটা একটা ইন্ডিকেট করে যে রিপ্রোডাক্টিভ ফেজ ঠিক আছে, যে মেয়েদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ ফেজগুলো ঠিক আছে, সে সন্তান ধারণের সে সমস্ত কিছু, তার যে জ্বরেও ঠিক আছে, তার সমস্ত কিছু ঠিক আছে, যে কার্যকারিতা, জননগত কার্যকারিতা সেটা ঠিক আছে, এবং এটা মেনার্কি থেকে মেনোপজের মধ্যবর্তী সময়ের মধ্যে বিস্তৃত থাকে। মেনার্কি স্টার্ট হয় 9 থেকে 10 বছর আর মেনোপজ হয় 50 বছর। তো এই চারটে পার্ট, সেই চারটে পার্টটা এবার ছবির মাধ্যমে যেটা দেওয়া আছে সেটা বল। তো চারটে স্টেজ পড়লাম, কোন স্টেজে কী হয় সেটা জিস্ট আকারে বলা যাক। যে প্রথম স্টেজ হচ্ছে মেনস্ট্রুয়েশন, সেটা 3 থেকে 5 দিন স্থায়ী হয়, এবং এই দশায় কী হয় যে এন্ডোমেট্রিয়াম, কর্পাস লিউটিয়াম, ব্লাড ভেসেল যেগুলো আছে সেগুলো সব ধ্বংস হয়ে যায়, এবং এগুলো সার্ভিক্স তারপর ভ্যাজানা দিয়ে বাইরে বেরিয়ে যায়। নেক্সট হচ্ছে ফলিকুলার ফেজ বা প্রলিফারেটিভ ফেজ। এই দশায় কী হয় যে এন্ডোমেট্রিয়াম যেটা ধ্বংস হয়ে গেছিলো সেটা আবার নতুনভাবে তৈরি হয়, যে ব্লাড ভেসেল ধ্বংস হয়েছিলো সেটা আবার নতুনভাবে তৈরি হয়, যে ফলিকল ছিল প্রাইমারি ফলিকল সেটা আস্তে আস্তে ম্যাচিউর হয়ে গ্রাফিয়ান ফলিকল তৈরি করে। তো এই সমস্ত দশাগুলো এই দশাতে হয়ে থাকে, এবং এই দশাতে কী হয় যে হরমোন যে লেভেলটা, যে গ্রাফিয়ান ফলিকল, এই যে জিএনএরআইচ সেখান থেকে যে এলএইচ এফএসএইচ এই হরমোনগুলোর পরিমাণটা বৃদ্ধি পায়, এবং এগুলো এই কাজটাতে সাহায্য করে, এবং এর ফলে ইস্ট্রোজেনটা পিক লেভেলে যায়, এলএইচ পিক লেভেলে যায়। পরবর্তী ফেজ হচ্ছে ওভুলেটরি ফেজ। এই দশাতে হরমোনগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে পিক লেভেলে চলে যায়, ইস্ট্রোজেন পিক লেভেলে যায়, তারপর এলএইচ যেটা ছিল সেটা পিক লেভেলে যায়, সবচেয়ে সর্বোচ্চ মাত্রায় থাকে, এবং তাকে এলএইচ সার্চ বলে। এবং এর ফলে কী হয় যে ওভামটা সেটা গ্রাফিয়ান ফলিকল থেকে বাইরে বেরিয়ে যায়, এবং এই যে ওভারি থেকে ওভামটা বাইরে বেরিয়ে যাচ্ছে ওভুলেশন বলে। তো সেই ওভুলেশনটা হয়ে থাকে এই দশাতে। তার পরবর্তী দশা হচ্ছে লিউটিয়াল ফেজ বা সিক্রিটারি ফেজ। এই দশাতে কী হয় যে ওভামটা বেরিয়ে যাওয়ার পরে যেটা পড়ে থাকে গ্রাফিয়ান ফলিকল থেকে সেটা হলো কর্পাস লিউটিয়াম। তো সেই কর্পাস লিউটিয়ামটা কী হয়, সেখান থেকে প্রোজেস্টেরন তৈরি হয়। প্রোজেস্টেরন হওয়ার পর এবার দুটি বিষয় হতে পারে, একটা ফার্টিলাইজেশন হতে পারে, একটা ফার্টিলাইজেশন না হতে পারে। যদি ফার্টিলাইজেশন হয় তো সেখান থেকে পরবর্তীকালে যে জ্বরের অন্যান্য ধাপ সেগুলো সেগুলো স্টার্ট হবে। এন্ডোমেট্রিয়ামটা এমনভাবে নিজেকে পরিবর্তন করবে যাতে সহজেই যে জায়গোট তৈরি হয়েছে, যে ফিটাস তৈরি হয়েছে, যে বাচ্চাটা তৈরি হয়েছে সেটা সহজেই থাকতে পারে, তার জন্য প্লাসেন্টা তৈরি হবে। তারপর জ্বরের মধ্যে অন্যান্য পরিবর্তন আসবে যাতে সহজে বাচ্চাটা তার মধ্যে থাকতে পারে, তার মধ্যে নিউট্রিশন পায়, অক্সিজেন পায়, এবং সে গ্রোথ করতে পারে, সে বৃদ্ধি পেতে পারে। আর যদি ফার্টিলাইজেশন না হয় তো সেই কর্পাস লিউটিয়াম যেটা তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে সেখান থেকে ধ্বংস হয়ে যাবে, এবং ধ্বংস হয়ে যাবে। তো এই দুটো ধাপ হতে পারে, একটা ফার্টিলাইজেশন হলে আর একটা ফার্টিলাইজেশন না হলে। তো তারপরে এইভাবে 28 থেকে 29 দিনে একটা মেন সাইকেল সম্পূর্ণ হয়ে যায়। নেক্সট সেই সাইকেলটা বিগিন হবে। যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে
এই যে কর্পাস লিউটিয়াম, এন্ডোমেট্রিয়াম, ব্লাড ভেসেল এগুলো সব আবার ধ্বংস হয়ে গেছে, বাইরে বেরিয়ে যাবে এবং এই মেনস্ট্রেশনটা স্টার্ট করবে। আর যদি ফার্টিলাইজেশনটা হয়ে যায় তাহলে কি আর মেন্স হবে না, এখানে মেন্স স্টপ, আর তার মেয়েদের মধ্যে মেন্স হবে না এবং তার পরবর্তীকালে তার যে বাচ্চাটা যে বৃদ্ধি পাওয়ার দশা বা যে ইমপ্লান্টেশন সেটা স্টার্ট হবে। তো এই দশাতে এই যে হরমোনের লেভেলটা কী থাকে এটা দেওয়া আছে, যে প্রোজেস্টেরন হরমোনটা কখন কোন পেকে থাকে। প্রোজেস্টেরন হরমোনটা কর্পাস লিউটিয়াম থেকে যেহেতু খরিত হয়, তো লিউটিয়াল ফেজে কর্পাস লিউটিয়াম থাকে, তাই লিউটিয়াল ফেজে এটা সর্বোচ্চ পিক লেভেলে যায়, সবচেয়ে বেশি থাকে। আর ফলিকুলার ফেজে যেহেতু ইস্ট্রোজেন তৈরি হয়, তাই ইস্ট্রোজেনটা এই যে ফলিকুলার ফেজ সেই ধাপে সবচেয়ে বেশি থাকে। আর ওভারির যে একটি পরিবর্তন, সেই যে ওভারিটা আস্তে আস্তে প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি, টার্সিয়ারি, তারপর গ্রাফিয়ান ফলিকল, এখান থেকে ওভাম বাইরে বেরিয়ে যাচ্ছে, কর্পাস লিউটিয়াম, চেঞ্জগুলো দেওয়া আছে। তো এন্ডোমেট্রিয়ামের মধ্যে কী চেঞ্জ হয়, যে মেন্স বাইরে বেরিয়ে যাচ্ছে, এই যে ব্লাড ভেসেলসগুলো আস্তে আস্তে ধ্বংস হচ্ছে, আবার তৈরি হচ্ছে। এটা এন্ডোমেট্রিয়াম বা ইউটেরাসের মধ্যে কী কী পরিবর্তন হয় সেটা দেওয়া আছে। আর এখানে হরমোন লেভেল, পিটুইটারি হরমোন, তো এফএসএইচ, এফ ফর ফার্স্ট, তো ফার্স্টে এফএসএইচ প্রথমে সবচেয়ে বেশি থাকে, এলএইচ নিচে থাকে, এল ফর লাস্ট, তো লাস্ট নিচে থাকে। আর এলএইচ যেটা আছে সেটা 14তম দিনে পিক লেভেলে যায়, এফএসএইচও পিক লেভেলে যায় এবং তারপর আস্তে আস্তে আবার এটা কমতে থাকে। তো এইভাবে হরমোনের লেভেলটা কীভাবে থাকে সেটাও দেওয়া আছে। আর মনে রাখার একটা ট্রিক হচ্ছে যে এফ ফর ফার্স্ট, তো এফএসএইচটা প্রথমে আছে, আর এল ফর লাস্ট, এলএইচটা নিচে আছে। আর 14তম দিনে তো পিক লেভেলে যায়, এটা মনে রাখতে হবে। তো এটাই ছিল, এটা ছবির মাধ্যমে দেখা হলো এটা। তো একটা নতুন পার্ট যেটা নতুন এনসিইআরটিতে অ্যাড করা হয়েছে সেটা হলো মেনস্ট্রুয়াল হাইজিন। তো মেন্স যখন হয় মেয়েদের ক্ষেত্রে, তখন তাদেরকে কী কী বিষয়ে খেয়াল রাখা উচিত, একটা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা উচিত, তো সেগুলো দিকে একটু ধ্যান বা একটা খেয়াল রাখতে হবে। তো সেগুলো কী কী দেখা যাক। মেনটেনেন্স অফ হাইজিন অ্যান্ড স্যানিটেশন ডিউরিং মেনস্ট্রুয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে মেন্স হওয়ার সময় তাদের একটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্যানিটেশন বা স্যানিটাইজার ইউজ করা, সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যানিটাইজার মানে জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য। টেক ব্যাথ অ্যান্ড ক্লিন ইউর সেলফ রেগুলারলি, সবসময় স্নান করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যখন মেন্স হবে মেয়েদের ক্ষেত্রে, তখন এগুলো মেনটেন করতে হবে, যে স্নান করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ইউজ স্যানিটারি ন্যাপকিনস অর ক্লিন হোমমেড প্যাডস, তাছাড়া স্যানিটারি ন্যাপকিনস কিংবা বাড়িতে তৈরি প্যাডস এগুলো ইউজ করা যেতে পারে, যে ভ্যাজাইনা থেকে যে মেন্সটা নির্গত হবে সেই মেন্সটা যাতে যেখানে সেখানে না থাকে, তার জন্য সেটা একটা সেই জেনিটাল জায়গাতে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে, তার জন্য ন্যাপকিনস বা প্যাডস ইউজ করা যেতে পারে। চেঞ্জ স্যানিটারি ন্যাপকিনস অর হোমমেড প্যাডস আফটার এভরি 4 to 5 hours অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট, যে প্রতি 4 থেকে 5 ঘন্টা অন্তর অন্তর সে ন্যাপকিনস কিংবা প্যাড সেটাকে পরিবর্তন করতে হবে। যে একটা 4 থেকে 5 ঘন্টা ইউজ করা যাবে, তারপরে আবার অন্য একটা ন্যাপকিনস বা একটা প্যাড নিতে হবে। ডিসপোজ অফ দ্য ইউজড স্যানিটারি ন্যাপকিনস প্রপারলি, রপিং ইট উইথ এ ইউজড পেপার, তারপরে এই যে ন্যাপকিনস আছে সেটাকে একটা পেপার দিয়ে তাকে ভালো করে মুড়ে বা ভালো করে জড়িয়ে সেটাকে একটা কোনো একটা ভালো একটা জায়গাতে ফেলে দিতে হবে, কিংবা নিচে রেখে দেওয়া যেতে পারে, গর্ত করে, মাটির নিচে গর্ত করে রেখে দেওয়া যেতে পারে। ডু নট থ্রো দ্য ইউজড ন্যাপকিনস ইন দ্য ড্রেন পাইপ অফ টয়লেটস অর ইন দ্য ওপেন এরিয়া, এবং এই ন্যাপকিনসটাকে কোনো টয়লেটের যে ড্রেন পাইপ থাকে সেখানে কিংবা কোনো খোলা জায়গাতে ফেলা ঠিক হবে না, এটা অন্য কোনো একটা জায়গাতে রাখতে হবে। আফটার হ্যান্ডলিং দ্য ন্যাপকিন ওয়াশ হ্যান্ডস উইথ সোপ, এবং ন্যাপকিনসগুলোকে যখন কোনো জায়গাতে ফেলে দিলাম তারপরে সেটাকে হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। তো একটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে যখন মেন্স হবে তখন, কারণ এটা থেকে অনেক রোগ ছড়াতে পারে, অনেক যে সেক্সুয়াল যে রোগগুলো আছে, এইচআইভি, এইডস, এগুলো ছড়াতে পারে। তো তার জন্য এটা মেনটেন করতে হবে, একটা হাইজিন বা একটা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। যে ন্যাপকিন বা প্যাডস এগুলোকে ইউজ করতে হবে, 4 থেকে 5 ঘন্টা অন্তর অন্তর পরিবর্তন করতে হবে, স্নান করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে। তারপর ন্যাপকিনগুলোকে খোলা জায়গাতে ফেলা যাবে না, কোনো জায়গাতে গর্ত করে সেখানে ফেলতে পারো, বা কোনো বাইরে যে সমস্ত জায়গাতে মানুষ চলাফেরা করে না সেখানে রাখা যেতে পারে। তো এইভাবে একটা মেনটেন্স করতে হবে। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এই ভিডিওটি এত দূরই। নেক্সট ভিডিওতে ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্লান্টেশন যেটা আছে সেটা হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলি অনলাইনে দেখো। ধন্যবাদ তোমাদের সবাইকে।